নমস্কার, ভিএসকে দক্ষিণবঙ্গে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন লক্ষ্মীনারায়ণ ভালাজি। আমাদের এই অনুষ্ঠানে আমরা ওনার সঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে, সেটি হলো সংবিধান। তার আগে ওনার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। উনি মহারাষ্ট্রের নাগপুরের কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং মহারাষ্ট্রের নাগপুরেই একটি কলেজ থেকে বাণিজ্যিক শাখায় স্নাতক হন। তারপরে 1975 সাল নাগাদ উনি বিদ্যার্থী পরিষদ ভায়া সংঘে যোগদান করেন এবং উনি প্রচারকের দায়িত্ব নেন। আর উনি বাংলার সঙ্গে কীভাবে যুক্ত হন সেটা বলতে গেলে বলি, উনি মালদহে একটি নগরের দায়িত্ব নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে আসেন এবং সেই সময় থেকেই বাংলা ভাষা শিখতে শুরু করেন। বাংলা ভাষার সঙ্গে প্রচণ্ড ভালোভাবে উনি রপ্ত। শুধু বাংলা নয়, উনি যখন দার্জিলিং এবং সিকিমে কাজ করেছেন সেই সময় উনি ওখানকার স্থানীয় ভাষা নেপালি বা অন্যান্য ভাষার সঙ্গে খুব ভালোভাবে রপ্ত করে ফেলেন ভাষাটাকে। এছাড়াও উত্তর পূর্বের বিভিন্ন ভাষায় উনি যথেষ্ট দখল আছে ওনার। আর আজকে আমরা অবশ্য কথা বলবো ওনার সঙ্গে সংবিধান নিয়ে। সংবিধানের ওপর ওনার বিশেষ কিছু রিসার্চ ওয়ার্ক আছে। আমাদের সংবিধানে যে ছবিগুলো রয়েছে সেই ছবির ওপর ওনার কিছু রিসার্চ ওয়ার্ক আছে। তো সেই ছবি এবং অন্যান্য সংবিধান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে আলোচনা করব। তো আসুন আমরা কথা বলি লক্ষ্মীনারায়ণ ভালাজির সঙ্গে। নমস্কার লক্ষ্মীদা, আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। লক্ষ্মীদা সম্পর্কে আমরা তো সবই বলেছি। তো লক্ষ্মীদার সবচেয়ে যেটা পছন্দের বিষয় সেটা হচ্ছে সংবিধান, এবং সংবিধান নিয়ে আজকে আমরা লক্ষ্মীদাকে যেহেতু সবকিছু জিজ্ঞেস করবো বলে আগেই বলেছি, তো আমার প্রথম প্রশ্ন লক্ষ্মীদা আপনার কাছে এটাই থাকবে যে সংবিধানের যে প্রত্যেক বিভিন্ন ছত্রে ছত্রে নন্দলাল বসুর যে ছবিগুলো দেওয়া রয়েছে সেই ছবির প্রত্যেক কটার ওপরে আপনার একটা কি বলবো একটা গবেষণা রয়েছে। তো সেই ব্যাপারটাই যদি একটু বলেন যে কেন করলেন এই ব্যাপারটা এবং তার মধ্যে থেকে আমরা কি জানতে পারি, সেই জিনিসটা আমি জানতে চাই আপনার থেকে আজকে। নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকের প্রায় 6 বছর আগে যখন আমার উপরে হিন্দুস্তান সমাচারের দায়িত্ব ছিল সারা ভারতবর্ষের, তো সেই সময় আমার একজন বন্ধু যিনি হিন্দুস্তান সমাচারের দায়িত্ব ছিলেন, উনি একটা বিরাট বড় বই নিয়ে এলেন আর আমাকে উপহার হিসাবে দিলেন। আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত বড় বই, কি এটা? তো জানা গেল যে ওটা ভারতের সংবিধান। খুলে দেখলাম যে হাতে লেখা সংবিধান, তার ফটোকপি, আর প্রত্যেকটা পেজ বেশ সাজানো, আর তাছাড়া কয়েকটা পেজের ছবিও আঁকা আছে। তো সেই জন্য আমার একটু আগ্রহ বাড়লো। আমি নিজেও একটু চিত্রকার আঁকি টাকি। তো সেই জন্য আমি ভাবতে শুরু করলাম যে চিত্রকার যদি কিছু এঁকেছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে এঁকেছেন। তো কে আঁকলো তার সমস্ত হিস্ট্রি খুঁজতে গিয়ে জানতে পারলাম যে নন্দলাল বোস এই কাজটা করেছেন। তো নন্দলাল বোসের জীবনীটা জানতে পারলাম। উনি খুব ভালোভাবে একজন আচার্য, শিক্ষক, ভালো আর্টিস্ট। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়ে উনি কলা সংখ্যায় প্রমুখ ছিলেন। তো উনি এটা এঁকেছেন, আর প্রত্যেক অধ্যায়ের উপরে আলাদা আলাদা চিত্র, হিন্দি ইংরেজি দুটোতেই একই ধরনের চিত্র। তো আমি ভাবতে শুরু করলাম যে উনি নিশ্চয়ই ভেবে চিন্তেই এঁকেছেন ছবিগুলো। তো কি ভাবনা চিন্তা ছিল হতে পারে? তো সেই জন্য সংবিধান পড়তে হলো। সংবিধান পড়ে জানলাম মোটামুটি যেটা জিস্ট যেটাকে বলা যেতে পারে, সারাংশ, সেটা হলো যে প্রত্যেক অধ্যায়ের যে সাবজেক্ট, 22টা অধ্যায় আছে মোট। তো প্রত্যেক অধ্যায়ের যে ভাষা যে বিষয়, সেই বিষয়ের উদ্গম কোথায়, বা সেই বিষয়ের যদি ইমপ্লিমেন্টেশন হয়, তার যদি ক্রিয়ান্বিত হয়, তো তার পরিণাম কি হবে, সেটাই ছবির মাধ্যমে উনি দেখিয়ে দিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি যে সিটিজেনশিপ, নাগরিকত্ব, তার উপরে ছবি আছে যে নাগরিকত্ব রক্ষা করতে গেলে তাকে শিক্ষিত হতে হবে, সংস্কারিত হতে হবে। শিক্ষার সংস্কার দেওয়ার ভালো কেন্দ্র ভারতবর্ষে যেটা হলো গুরুকুল। সেই জন্য গুরুকুলের চিত্র এঁকে দিয়েছেন উনি, যে গুরুকুলের শিক্ষিত যারা, তারা নিশ্চয়ই নাগরিকত্ব রক্ষা করবে। তারপর নাগরিকত্বের উপর আসছে মৌলিক অধিকারের রক্ষা প্রত্যেক নাগরিকের। তো মৌলিক অধিকারের রক্ষার সর্বশ্রেষ্ঠ রাজ্য ব্যবস্থা কি ছিল, সেটা আমরা সবাই জানি রামরাজ্য। আমরা সবসময় বলি রামরাজ্য।
তো রামরাজ্যে নিজে রাম স্থাপিত করেছেন। তো লঙ্কা বিজয়ের পর রাম অযোধ্যায় যাচ্ছেন পুষ্পক বিমানে বসে রামরাজ্য স্থাপন করার জন্য। তো মৌলিক অধিকারের রক্ষা করতে হয় যদি আমাদেরও রামরাজ্য স্থাপন করতে হবে। তো এই ধরনের, তারপরে এটা আরো ইন্টারেস্টিং, নীতি নির্ধারক তত্ত্ব। তো নীতি নির্ধারক তত্ত্বের জন্য বলা হয়েছে যে গীতার থেকে শ্রেষ্ঠ আর কোনো গ্রন্থ নাই। কারণ ভগবান কৃষ্ণ অর্জুনকে একটার পর একটা তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যা বুঝালেন, তাতে যে কোনো মানুষের জীবনের হোক, রাজ্য ব্যবস্থারই হোক, সম্পূর্ণ সমস্যার সমাধান তার মধ্যে উনি প্রকাশ করেছেন। তো সেই জন্য সেই চিত্রটা ওখানে দিয়েছেন যে নীতি নির্ধারক তত্ত্ব নির্ধারণ করতে গেলে গীতার অধ্যয়ন করো। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন। আর একটা ইন্টারেস্টিং এই হলো যে নির্বাচন, সংবিধানের আধারে নির্বাচন হবে। তো নির্বাচনে কি নীতি নিয়ম সেটা সংবিধানে বলা আছে, লেখা আছে, কিন্তু সংবিধান এটা বলতে পারে না যে কি ধরনের লোক আপনারা নেতা হিসাবে নির্ধারিত করবেন। সেটা সংবিধান বলতে পারে না, সেটা নিজেকে ভোটারকেই ঠিক করতে হবে। তো সেই জন্য একজন মতদাতা কি ভাববে, কি ভাবা উচিত, ওটা নিয়ে উনি ভেবে চিন্তে দেখেছেন যে তার নেতৃত্বে পরাক্রমী আর ত্যাগী লোক হওয়া চাই। পরাক্রমের প্রতীক হলো ছত্রপতি শিবাজী, ত্যাগের প্রতীক হলো গুরু গোবিন্দ সিংহ। তো এই দুজনের চিত্র ওখানে এঁকে দিয়েছেন। তো এইভাবে প্রত্যেক সাবজেক্টের একটা বিশেষ মানে যেটা অনুভূতি যাকে বলা যেতে পারে, তো সেই অনুভূতির মাধ্যমে উনি চিত্র এঁকেছেন। সেই জন্য সংবিধান যেটাকে বলা যেতে পারে যে আইনের ভাষাতে লেখা আছে, সেজন্য খুব কঠিন, জটিল, কিন্তু এই চিত্রের মাধ্যমে ওটাকে সহজভাবে বোঝানো যেতে পারে। তো আমি সেই জন্য এই চিত্রের উপরে লিখতে শুরু করলাম। আর ওনার একটা বইও রয়েছে, একটা নয়, ওনার বোধহয় দুটো বই উনি বানিয়েছেন। প্রথম বই, এই বইটা প্রথম লেখা হলো যে সংবিধানের যে চিত্র নন্দলাল বোস কি জন্য এঁকেছেন, কিভাবে এঁকেছেন, তার কি ব্যাখ্যা। তো এইভাবে সমস্ত ব্যাখ্যা করা হলো। আচ্ছা, তো এই হলো চিত্রের বিশেষ আকর্ষণ হওয়ার কারণ। আচ্ছা, আমি একটা জাস্ট প্রশ্ন আপনাকে প্রথমেই করে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক কটা গণতান্ত্রিক দেশ রয়েছে, এবং গণতান্ত্রিক দেশ মানেই হচ্ছে তার কিছু না কিছু সংবিধান থাকবে, সেটা যাই হোক না কেন। তো ভারতের সংবিধানের সঙ্গে অন্যান্য দেশের যেসব সংবিধানগুলো রয়েছে তার মূল পার্থক্যটা কি? বাকি দেশের সংবিধানের সাথে পার্থক্য ওটা আমি একটু পরে বলবো। কিন্তু তার থেকে ইন্টারেস্টিং হলো, যেটা হয়তো কেউ জানে না বা জানলেও এতটা হয়তো মানে অনুভূতি করতে পারেননি, সেটা হলো যে ইংল্যান্ডের নিজের কোনো লিখিত সংবিধান নাই। আচ্ছা, তারা আইন পারিত করে, সেই আইন অনেক রাজ্য করে। আর এখানে ভারতবর্ষেও 1773 সনে যখন এতে কলকাতায় রাজধানী তারা স্থাপন করলো, তখন তারা ইংরেজ থেকে প্রথম কিভাবে আমরা শাসন চালাবো তার মার্গদর্শন চেয়েছিল। তো প্রথম এলো ইন্ডিয়া রেগুলেটিং অ্যাক্ট 1773, আর সেই ভিত্তিতে তারা এখানে রাজত্ব শুরু করলেন। তারপর 3-4 বছরের ভিতরে কিছু অভিজ্ঞতা হলো যে এটা কম কম মানে এটাতে একটু অসুবিধা হচ্ছে, এটা অসুবিধা হচ্ছে, তার জন্য কি আইন হওয়া চাই। তো আবার ইংল্যান্ড থেকে আইন আসছে, সেই আইন অনুসারে তারা রাজত্ব চালাচ্ছে। তো এইভাবে আইন পারিত করে বা আইন পাঠিয়ে সেই আইনের ভিত্তিতে রাজত্ব করা, এটাই ইংরেজের ব্যবস্থা ছিল। 160 বছর বা 162 বছর তারা কলকাতার রাজধানী করেই রাজত্ব করেছে। তখন লিখিত সংবিধান ছিল না, আইন পারিত করে তারা রাজত্ব করত। 1911-তে যখন এই বঙ্গভঙ্গ আন্দোলনের ওদের এক ধরনের পা পিছিয়ে নিতে হলো, আর বঙ্গভঙ্গ আমরা করবো না এটা মেনে নিতে হলো ভারতের জনগণের এর জন্য, আন্দোলনের জন্য। তো তখন ওরা ঠিক করলো যে আর কলকাতায় রাজধানী রাখা ঠিক হবে না, রাজধানী এখান থেকে সরিয়ে নাও, এখানে আমরা বারবার অপমানিত হচ্ছি। কাজেই ওরা সেই জন্য দিল্লিতে রাজধানী করবে। দিল্লিতে রাজধানী করার সময় তাদের মনে ভাবটা এলো যে আইনের যত সমস্ত কাগজপত্র আছে তাকে কেন্দ্র করে যদি আমরা লিখিত সংবিধান করি, কারণ তখন বিশ্বের বিভিন্ন দেশে লিখিত সংবিধানের পরম্পরাটা শুরু হয়ে গেছে। ইংল্যান্ডে ছিল না যদিও, কিন্তু রাশিয়ায় ছিল, আমেরিকায় ছিল, জার্মানি, জাপান, এই সমস্ত দেশে ছিল। তো
সেই ভিত্তিতে সেই অনুসারে আমাদেরও একটা লিখিত সংবিধান করা হোক, সেই জন্য তারা সাইমন কমিশন গঠন করলো। কিন্তু সাইমন কমিশনে একজনও ভারতীয় ছিল না, সেজন্য তারও বিরোধিতা হলো। আর আমরা সবাই জানি যে সেই বিরোধিতা করতে গিয়ে লালা লাজপত রায়ের মৃত্যু হলো। সেই জন্য এটা খুব হট, যাটাকে বলা যেতে পারে গরম বিষয় হলো আর কি। তো সেই জন্য ওরা তাতে বুদ্ধি খাটালো যে কোনো ভারতীয় নাই, এইটাই যদি ডিমান্ড থাকে তাহলে একজন ভারতীয়কে দিয়ে আমরা এটাকে পালিত করিয়ে নিব। আর সেই জন্য তারা BN রাওকে খুঁজে বার করলো। BN রাও তখন প্রশাসনের একজন অফিসার ছিলেন। তো তাকে ওরা বললেন যে আপনি এই যে সংবিধান সাইমন কমিশন করে দিয়েছে, এটা বিশ্বের বিভিন্ন সংবিধানের সাথে ট্যালি করে প্রমাণিত করে দেন যে বিভিন্ন সংবিধানের মতো এটাও একটা ভালো সংবিধান। তো সেই কাজটা উনি করেছেন, কোথাও থেকে নেয়নি, শুধু ট্যালি করে দিয়েছেন। যে আমেরিকাও রাষ্ট্রপতি শাসন আছে, রাষ্ট্রপতিকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রপতির হাতে কোনো আইন থাকে না, শুধু বিপদের সময় রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়। তো সেই বিষয়টা এখানে আছে, মানে ওখান থেকে নেওয়া হয়নি, এখানে আছে, ওখানে আছে, এখানে আছে, এখানে আছে, সেইটুকু উনি করেছেন। আর 1935 সনে সেই সংবিধানটা রেডি হলো। 1935 থেকে তারা সেই সংবিধানের ভিত্তিতে এখানে ভারতবর্ষের রাজত্ব চালাতে শুরু করলো। এটা মানে এই সংবিধানের যেটাকে বলা যেতে পারে যে ইংরেজদের দ্বারা তৈরি করা 1935-এর সংবিধান, তার ঘটনাটা আমি বললাম। না, যেটা আপনি বললেন, যেটা পরে জানাবেন, যে অন্যান্য দেশগুলো, পৃথিবীর অন্যান্য দেশগুলোর যে সংবিধান রয়েছে তার সঙ্গে আমাদের ভারতের সংবিধানের কি পার্থক্য, সেটা। না, পার্থক্য বলতে ওটাই আমি বললাম না, যে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় রাষ্ট্রপতিকে গুরুত্ব দেওয়া হয়, কোনো জায়গায় প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেওয়া হয়, কোনো জায়গায় মানে আন্তরিক ব্যবস্থা, তাতে ব্যক্তিগত স্বাধীনতা, তাকে গুরুত্ব দেওয়া হয়। তো সেটা আগে থেকে আমাদের সংবিধানে ছিল। BN রাও শুধু ট্যালি করে দেখিয়ে দিলেন, যারা এই কথাটা আমেরিকাতেও আছে, এটা রাশিয়াতেও আছে, এটা যেমন জার্মানির সংবিধানে আছে। তো এইভাবে উনি শুধু ট্যালি করেছেন, তো কোথাও থেকে নেওয়া হয়নি। আর কোন সংবিধানের যেটাকে বলা যায় যে সাইজ, যেটা ভারতের সংবিধান এত বড় সংবিধান ভারতবর্ষে ছাড়া বাকি কোনো জায়গায় নেই। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে আপনার কাছে, যে যে আমরা জানি যে আমাদের সংবিধানে মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার বলে দুটো কথা নিয়ে খুব চর্চা হয়। তো এই মৌলিক অধিকার আর সাংবিধানিক অধিকার, এর মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। সংবিধানে যেটা মৌলিক অধিকার দেওয়া আছে ওটা কি সাংবিধানিক অধিকার বলা হয়। সংবিধানে একদম মৌলিক অধিকারের একটা চ্যাপ্টারই আছে। সেই মৌলিক অধিকারের রক্ষার জন্য কি কি নিয়ম কানুন ইত্যাদি আছে সেটা ওটাতে দেওয়া আছে। কাজী ভাগ 2 যেটাকে বলা হয় 3 নাগরিকত্বের পর, তো মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের রক্ষা হওয়া চাই, ওটা সংবিধানে লেখা আছে। সেজন্য কেউ ওটাকে সাংবিধানিক অধিকার বলে, কেউ মৌলিক অধিকার বলে, দুটো মানে বেসিক্যালি একই কথা। আচ্ছা, আরো একটা জিনিস, আপনি জাস্ট মানে সংবিধান নিয়ে আলোচনা অনেকেই করে, কিন্তু খুব বেসিক জিনিসগুলো অনেকেই জানেন না। যেমন ধরুন তফসিল, অনুচ্ছেদ, এই ব্যাপারগুলো কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, মানে পুরো সংবিধান 22টা ভাগে ভাগ করা আছে। আচ্ছা, 3টা ভাগে উপভাগও আছে। সেজন্য সেই উপভাগকে নিয়ে অনেকেই বলে 25টা ভাগ, কিন্তু আসলে 22টাই ভাগ আছে। 3টা ভাগ মানে ভাগ 4, ভাগ 10 আর ভাগ 14, ভুল হতে পারে আমার, কিন্তু এই 3টা ভাগে সংবিধানের ভাগ ক, 4 ক, 10 ক, এভাবে ক খ গ দেওয়া আছে আর কি। তো সেই জন্য ওই 3টাকে যদি ধরে নেওয়া হয় আলাদা, তাহলে 25টা হলো, কিন্তু আসলে 22টাই আছে। 22টার ভিতরে 3টা উপভাগ আছে। তো সেই 25টা ভাগে আবার অধ্যায় করা আছে। প্রত্যেক ভাগে হয়তো 2টা, 3টা, 5টা, 10টা এভাবে অধ্যায় আছে। আর সেই অধ্যায়ের এক একটা অনুচ্ছেদ, মানে এক একটা পয়েন্ট, যেটাকে ধারাও বলা হয় হিন্দিতে। তো সেই অনুচ্ছেদ, তো এই ধরনের প্রায় 400-র মতো অনুচ্ছেদ আছে। অধ্যায় প্রত্যেক ভাগে কোথাও 2টা অধ্যায়, কোনো জায়গায় 5টা অধ্যায়, কোনো জায়গায় 8টা অধ্যায়,
এবার মিলে মোট কটা অধ্যায় আছে সেটা বলতে পারবো না, কিন্তু অধ্যায়ের সংখ্যা এভাবে আছে, আর 22টা ভাগ আছে। তো আর এই তিনটা তপশিল ব্যাপারটা, তপশিল বলতে ওটাই আর কি, যেটাকে আমি অধ্যায় বললাম। হ্যাঁ, অধ্যায়, ভাগ, অধ্যায় আর এই অনুচ্ছেদ, এই তিনটা ভাগ আছে। আচ্ছা, একটা জিনিস খুব ইন্টারেস্টিং, মানে কিছুদিন আগে বোধহয় 1-1.5 বছর আগে ব্যাপারটা চর্চায় এসেছিল যে আমাদের দেশের সংবিধান একটা করে কপি বিভিন্ন সাংসদকে দেওয়া হয়েছিল সংসদে, এবং সেটা তুলে ধরে অনেকে খুব চেঁচামেচি করেছিল, সংসদে ঝামেলা হয়েছিল যে সেটাতে ওই ধর্মনিরপেক্ষ ব্যাপারটা, আমাদের সংবিধান বা আমাদের দেশ যে ধর্মনিরপেক্ষ, এই ব্যাপারটা ওখানে নাকি লেখা ছিল না। তো সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, চর্চা হয়েছিল। তো প্রথমে আমরা সবাই জানি যে 1950 সালের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা লেখা ছিল না, এবং সেই কপিটাই ওখানে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে 1976 এ ওটা সম্ভবত ইন্দিরা গান্ধী, হ্যাঁ, তো 42nd অ্যামেন্ডমেন্ট, রাইট। তো এইটার প্রয়োজনটা কেন হলো সেই সময়? মানে উনি বোধহয় এমার্জেন্সি জারি করে সেই সময় ওটা অ্যামেন্ড করিয়েছিলেন। তো যাই হোক, আমি অতটা জানি না, এটা আপনি বলবেন যে এটার প্রয়োজনটা কেন হলো। ইন্দিরা গান্ধী নিজের রাজত্ব রক্ষার জন্য প্রথমে তো এমার্জেন্সি আরোপিত করলো আমাদের উপরে, বিরোধী দলের সমস্ত নেতাদের জেলে ভরিয়ে দিল। আর তারপর একদিন ঘটনাটা এরকম ছিল যে আমি খবরের কাগজে দেখলাম যে ইন্দিরা গান্ধী এই কি বলে এটাকে আন্ডারগ্রাউন্ড, যেটা রাখা আছে সংবিধান, যেখানে সুরক্ষিত রাখা আছে, সেই সংবিধান দেখতে গিয়েছিল, দেখে আবার ফিরে এসছে। কেন দেখতে গেল সেটা কেউ বলতে পারছে না, হঠাৎ ওর মনে হলো যে দেখা চাই, দেখতে গেল আবার ফিরে এলো। তো আমার মনে হয় যে ওই দেখতে গিয়ে সংবিধানের যে প্রাক্কথন বা সংবিধানের যেটাকে বলা যায় ভূমিকা, সেই ভূমিকাতে এই শব্দ ঢোকানো যায় কিনা, সেকুলার, সেটা করতে পারা যাবে কিনা, সেটা করতে গিয়ে দেখে যে না, এটা করা যাবে না, কারণ ওটা হাতে লেখা, হাতের লেখার সাথে ম্যাচিং হবে না, কোনো কোথাও ঢুকতেও পারবে না। সেই জন্য কি করা যায়, তো বাইরে এসে বললো যে একটা অ্যামেন্ডমেন্ট করে 2টা শব্দ ঢুকিয়ে দাও। তো এইভাবে অ্যামেন্ডমেন্ট হলো, আর 2টো শব্দ ঢুকানো হলো, একটা হলো সেকুলার আর দ্বিতীয় হলো এই কি সমাজবাদী। তো এই ধরনের 2টো শব্দ 42nd অ্যামেন্ডমেন্টের নামে ঢোকানো হলো। 42nd অ্যামেন্ডমেন্ট কোনো সংবিধান মানে পার্লামেন্টারিতে রাখাও হলো না, কারো পরামর্শ করা হলো না, নিজে ঠিক করেছে, নিজে ঢুকিয়ে দিয়েছে আর কি। মানে এটার প্রয়োজনটা কি জন্য, মানে নিজের রক্ষার জন্য, আচ্ছা, নিজের আসন রক্ষার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস বলুন যে সাংবিধানিক অধিকার, আমরা কথায় কথায় বলি এটা আমার সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকারের মধ্যে কি কি জিনিস পড়ছে? সাংবিধানিক অধিকারে আমরা আমাদের মনের কথাটা যে কোনো ভাবে যে কোনো জায়গায় বলতে পারি, তো মানে ফ্রিডম অফ স্পিচ, বলার স্বাধীনতা। এছাড়া পুজো পার্বণ ইত্যাদি আমার নিজের যেটা ভক্তি আছে, তো সেই অনুসারে আমরা ওটা পালন করতে পারি। তো এই ধরনের শিক্ষা দীক্ষার উপরেও যে প্রত্যেকের শিক্ষিত হতে হবে, সেই জন্য শিক্ষা গ্রহণ করার আমার অধিকার আছে, আমি সেই অধিকার পালন করব। তো এই ধরনের শিক্ষার অধিকার, স্বাধীনভাবে বলার, নিজের মনের কথা বলার অধিকার, নিজের মতো আচরণ করে থাকার অধিকার, এই সমস্ত মৌলিক অধিকার যেগুলো আছে সেটা এটাতে লেখা আছে। মৌলিক অধিকার আগে থেকেই লেখা ছিল। 42nd অ্যামেন্ডমেন্টে মৌলিক কর্তব্য ইন্দিরা গান্ধী ঢুকিয়েছেন, এটা খুব ভালো কাজ করেছেন। মানে আমি তো বলবো যে দুটোই ভালোই কাজ করেছেন, কারণ সেকুলার শব্দ ইন্দিরা গান্ধী যদিও এই প্রাক্কথনে ঢুকিয়েছে, কিন্তু তার আগে থেকে সংবিধানে আছেই। 24 অনুচ্ছেদ, 24th আমি অনুচ্ছেদ হবে, হয়তো ভুল হতে পারে আমার, কিন্তু তাতে লেখা আছে সেকুলার অ্যাক্টিভিটিস, সেকুলার শব্দ ওখানে আছে। সেকুলার অ্যাক্টিভিটিসের হিন্দি অনুবাদ করেছে লৌকিক ক্রিয়াকলাপ। তো যেটা মানুষের দ্বারা লৌকিক ভাবে যে কাজটা হয় ওটাকেই সেকুলার বলা হয়েছে। আর সংবিধানের যে এই ঢোকানো হলো প্রাক্কথনে, তো তাতেও হিন্দি অনুবাদ করা আছে পন্থ নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ বলা হয়নি। ধর্মনিরপেক্ষ কেউ হতে পারে না,
ধর্ম মানে কি? ধর্মের যদি ব্যাখ্যা করি আমরা, তাহলে বলা যেতে পারে যে প্রকৃতি প্রদত্ত কর্মই তো ধর্ম। প্রকৃতি আমাকে মানুষ হিসাবে পাঠিয়েছে পৃথিবীতে, তো আমার মানুষের ধর্ম পালন করতে হবে। কাউকে বীজ হিসাবে পাঠিয়েছে, বীজের ধর্ম পালন করে। কাউকে কোনো প্রাণী হিসাবে পাঠিয়েছে, সেই প্রাণীর ধর্ম। প্রত্যেক প্রাণীর নিজের নিজের আচরণ আছে। তো প্রকৃতি প্রদত্ত কর্ম, সেটাই ধর্ম। আর মানুষ হিসাবে আমরা যে কর্ম করি, তাতে কেউ ছাত্র আছে, ছাত্রের ধর্ম পালন করতে হয়। গুরু আছে, গুরুর ধর্ম পালন করে। কোনো রাজা আছে, রাজধর্ম পালন করে। পতি আছে, পতি ধর্ম পালন করে। পত্নী, পত্নী ধর্ম পালন করে। পিতা, পিতৃ ধর্ম পালন করে। তো এইভাবে ধর্ম মানে নিজের কর্তব্য। তো সেই নিজের কর্তব্যের যেটা ব্যাখ্যা বা নিজের কর্তব্যের ব্যাপ্তি, সেই ব্যাপ্তিকে আমরা সীমিত করে দিয়েছি শুধু পুজো পার্বণে। যে আমার ধর্ম হিন্দু মানে আমি এই মন্দিরে গিয়ে পূজা করি, কিন্তু হিন্দু মানে মানব ধর্ম আমি পালন করি। তো সেই অর্থে আমরা নিজেকে হিন্দু করি। মানে এটা ওই মানে হিন্দু ধর্মের সঙ্গে আব্রাহামিক ধর্মগুলোর যে বেসিক পার্থক্যটা, সেটা এখানে মানে মিলেমিশে গেছে আর কি। সে ধর্ম বলতে কি ওটা কি বোঝানো হয়েছে? হিন্দু ধর্ম বলতে হিন্দু নামের কোনো পূজা পদ্ধতি নাই। এক্স্যাক্টলি, সেটাই বলছি। হিন্দু ধর্ম যেটাতে সমস্ত পুজো পদ্ধতি বা সমস্ত যাকে বলা যায় যে সম্প্রদায় বা পন্থ, সেটাকে সমাহিত করে নেওয়া যেতে পারে। ওটাই হিন্দু ধর্ম, মানব ধর্ম। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমায় বলুন যে এখন তো বিভিন্ন লোক বিভিন্ন রকম চর্চা করছে যে আমাদের সরকার নাকি সংবিধান পরিবর্তন করে দিচ্ছে, বদলে দিচ্ছে। তো আমায় একটা জিনিস বলুন যে সংবিধান তো বদলানোর প্রভিশন তো রয়েছে, আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে। তো সংবিধান বদলাতে হলে পরে কি করতে হয়? পার্লামেন্টারিতে ওটা রাখা হয়। মানে আজ পর্যন্ত পদ্ধতিটা আজ পর্যন্ত 125টা সংশোধন হয়ে গেছে। তো আরো যদি কোনো সংশোধন করতে চাই, সংশোধন আর পরিবর্তন ব্যাপারটা কি একই? তো আমি একটা কোনো বিশেষ জায়গাকে, অংশকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি, সেটা হতে পারে, বা আবার চেঞ্জও করতে পারি, দুটো একই ব্যাপার। এবং তার জন্য কি পদ্ধতি? ওই পার্লামেন্টারিতে ওটা রাখা হয় যে আমরা আমুক এই বিষয়ে এই ধরনের অ্যামেন্ডমেন্ট করতে চাই, আমুকের জায়গায় এই শব্দ ঢোকানো চাই, বা এই শব্দ এখান থেকে বার করে দিয়ে তার জায়গায় এইটা রাখতে চাই। তো এইভাবে 125-এর বেশি সংবিধানের পরিবর্তন, যেটাকে বলা যেতে পারে, যা সংশোধন হতে পারে, এটা হয়ে আছে অলরেডি। আর সেজন্য আমি তো এটা বলবো যে সংবিধানের 125টা সংশোধন হয়ে গেছে, তার মানে সে জর্জরিত হয়ে গেছে। তো সেই জর্জরিত সংবিধানকে যদি আবার ভালোভাবে পুনর্লেখন যদি তার করা যায়, সেটা আরো ভালো হবে। মানে নতুন করে লেখার কথা বলছেন? না, পুনর্লেখন। আচ্ছা। যেটাতে কমপ্লিকেশনস যেগুলো আছে সেগুলো যাতে কেটে যায়। অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে এখন। কারণ কোনো একটা বিশেষ প্রসঙ্গে কোনো অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, সেই অ্যামেন্ডমেন্ট আছে ওখানে, কিন্তু আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। এখন তার উদাহরণ দিতে পারবো না আমি এই মুহূর্তে, কিন্তু আরেকটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, সেই কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো সেই অ্যামেন্ডমেন্টের সাথে অ্যামেন্ডমেন্ট মিলছে না, সেই জন্য একজন উকিল সেই অ্যামেন্ডমেন্টের দিয়ে তর্ক দিচ্ছে, আরেকজন উকিল এই অ্যামেন্ডমেন্টের দিয়ে তর্ক দিচ্ছে। আর সেই জন্য জজের কাছে এটা কনফিউশন হয়ে যাচ্ছে, এটা মানবো না এটা মানবো, দুটোই সংবিধানে আছে। সেই জন্য ওরা নেক্সট ডেট দিয়ে যায়, কোনো দায়িত্ব নেয় না, এটা নেক্সট ডেট দিয়ে দিলাম। এটা এই সংবিধানের উপরে যে বই লেখা আছে, এই বইয়ের উপরে বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে। তো বিভিন্ন সেমিনারে বা ওয়েবিনারে আমার অনেক জজও আসে। সেই জজের ভিতরে বেশ কয়েকজন জজ এই কথাটা বলেছে আমাকে, যে আমরা কনফিউজ হয়ে যাই যে সংবিধান তো বলছে এটা করতে হবে, কিন্তু মন মানছে না। সেই জন্য কি করা যায়, তো আমরা অ্যামেন্ডমেন্ট মানে নেক্সট ডেট দিয়ে দিই। সময় না, নেক্সট ডেট জজ আসবে, সে দেখবে, এই আর কি। আচ্ছা, একটা জিনিস আমায় বলুন যে আমাদের সংবিধানে ভারতীয় নাগরিকদের নাগরিকত্বর ব্যাপারে কিছু বলা আছে কি, যে কে নাগরিক হবে, কে হবে না, বা কেউ যদি হতে চায় কি করতে হবে, এই ব্যাপারে কিছু আছে? ভাগ 2 নাগরিকত্বই আছে। প্রথম ভাগে ভারতের সীমানা আছে, দ্বিতীয় ভাগে ভারতের নাগরিকত্ব আছে। আচ্ছা। নাগরিকত্ব এখানে জন্ম হওয়া চাই, এখানে এত বছর থাকা চাই, তার পূর্বপুরুষরা এখানকার থাকা চাই, অন্য দেশে জন্ম হলেও তার কোনো কি লিঙ্ক আছে সেটা থাকা চাই, এই ধরনের কিছু বেশ নিয়ম আছে। তো সেই নিয়ম অনুসারে আমরা নাগরিকত্ব পাই আর কি। আর এই যে আধার কার্ড ইত্যাদি বর্তমানে এক একটা নতুন জিনিস আসছে, এগুলো
সেটা তাকে কেন্দ্র করে। কিন্তু এগুলো তো নাগরিকত্বের কোনো প্রমাণ হিসেবে বলছে না, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, এগুলোকে তো নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না। হ্যাঁ, মানে বলা হচ্ছে যে এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ নাগরিক না হলে আধার কার্ড হতে পারে না এখানকার। হ্যাঁ সেটা কিন্তু ওখানে কিন্তু আধার কার্ডে বা ভোটার কার্ডে তো ওটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরতে না করছে। না, তা তো নয়। নাগরিক না হলে তো ভোটার হতে পারে না, নাগরিক না হলে আধার কার্ড নিতে পারবে না, নাগরিক না হলে এখানে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। কাজে নাগরিক হওয়াটা তো প্রথম শর্ত, তারপরে বাকিটা কাজ হবে। কাজেই ওটা যদিও নাগরিকত্বের প্রমাণ নাই, কিন্তু নাগরিকত্ব না হলে ওটা সেটা ঠিক পাওয়া যায় না। সেটা ঠিক। তো নাগরিকত্বের প্রমাণ তো জন্ম হয়েছে, তার বার্থ সার্টিফিকেট আছে, বা এত বছর ধরে এখানে আছি তার প্রমাণ দিয়ে সে নাগরিক হয়ে গেল। তো নাগরিকত্বের বিভিন্ন আছে আর কি আইন অনুসারে। আচ্ছা, একটা একটু অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সংবিধানে মাতৃশক্তি বা নারী শক্তির ওপরে কোনো আলাদা করে কিছু বলা রয়েছে যে এদের জন্য কিছু আমাদের বিশেষ কিছু সাংবিধানিক অধিকার দেওয়া হলো বা এই ধরনের কিছু বলা আছে কি? আমার চোখে পড়েনি। আচ্ছা, এটা আলাদা করে নারী শক্তির উপরে আলাদা কোনো কিছু নাই। আচ্ছা। আর তার কারণ যেটা আমি মনে করি আর কি, যে যেহেতু ইংরেজদের আইনের ভিত্তিতেই সংবিধান তৈরি হয়েছে, তো ইংল্যান্ড বা ইংরেজরা নারী শক্তিকে এত গুরুত্ব দিতই না, আজকেও দেয় না। কিন্তু আমরা যেহেতু নারী শক্তিকে গুরুত্ব দিই, সেই জন্য নন্দলাল বোস একটা চিত্র এঁকেছেন, রানী লক্ষ্মীবাই। আর সেই চিত্রটা আঁকা আছে মানে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে নারী শক্তির উপরে আর লঘু সংখ্যক সম্প্রদায়ের উপরে। তাদের উপরে বিশেষ আমাদের নজর থাকা চাই বা বিশেষ তাদের সুবিধা দেওয়া উচিত, প্রয়োজন আছে। এই কথাটা উনি এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আর কি। বাকি এই সংবিধানে মহিলাদের করে কিছু বলা হয়নি। আচ্ছা, আমার পরের প্রশ্ন থাকবে যে ইউসিসির সঙ্গে কি আমাদের সংবিধানের কোনো মানে বৈরিতা আছে, মানে পরিপন্থী কি? ইউসিসি কি আমাদের সংবিধানের পরিপন্থী হতে পারে? না, ইউসিসি বলতে এই যে ইউনিভার্সাল সিভিল কোড যেটা, তো এটা তো সংবিধানে আছেই, লেখাই আছে। তাহলে নতুন করে আনার তার বিশেষ ব্যাখ্যা ওরা করেনি, ব্যাখ্যা না করেই ছেড়ে দিল। কেন এইভাবে অর্ধেক ছেড়ে দিয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সংবিধানে এইটুকুই লেখা আছে যে প্রত্যেকের এই যে নিজের অধিকার বা নিজের আচরণের প্রতি স্বাধীনতা, সেটা সংবিধানে থাকবে, কিন্তু কি কি ধরনের স্বাধীনতার প্রয়োজন বা কি কি ধরনের এটা প্রয়োজন তার ব্যাখ্যা করতে হবে। এই দিয়ে বন্ধ করে শেষ করে দেবে আর কি। আচ্ছা, মানে বিস্তারে কিছু বলা হয়নি এখানে। আচ্ছা, তো আমাদের ইউসিসিটা এলে পরে হয়তো সেই জিনিসটা আর একটু মানে বড় করে ব্যাখ্যা করা হবে, আর তখন এটা ঢোকানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পরের প্রশ্ন আপনার কাছে, যে সংবিধানে কোথাও পরিবেশ বা আমাদের নিজস্ব যেসব দেশজ জিনিসের ব্যবহার, দেশজ প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এইসব নিয়ে কোনো কিছু কোথাও কি কিছু আছে? এরকম কোনো ব্যাপার নেই, পরিবেশ সংক্রান্ত কোনো ব্যাপার নয়। মানে ধরুন আমার পরিবেশ রক্ষাটা যে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, তো মৌলিক অধিকারের দায়িত্বের মধ্যে যেটা বলছিলেন তার মধ্যে পরিবেশ জায়গাটা কোথাও রাখা হয়নি। না, বিশেষ গুরুত্ব দিয়েছে এই ধরনের কোনো চোখে পড়েনি আমার। আচ্ছা, ওটা এখন এই যেহেতু পর্যাবরণের একটা সমস্যা আমাদের চোখের সামনে আসছে, সেজন্য আমরা তার প্রতি জাগরুক হয়েছি, তার প্রতি সোচ্চার হচ্ছি, কিন্তু সংবিধানের কোনো এ ধরনের কোনো ক্লজ নাই যেটাকে বলা যায় যে যার ভিত্তিতে আমরা বলতে পারি যে সংবিধানে এটা লেখা আছে সেজন্য আমাদের পর্যাবরণের চিন্তা করতে হবে, এ ধরনের কোনো কিছু নাই। আচ্ছা, এটা আমাদের নিজস্ব চিন্তাধারার ভিত্তিতে আমরা ওটাকে গুরুত্ব দিয়েছি। ওকে, আমার পরের প্রশ্ন আপনার কাছে থাকবে যে আমাদের যে জাতিগত সংরক্ষণ
যে জিনিসটা আমাদের হিন্দুদের মধ্যে আজকের দিনে খুব বড় একটা বিভেদ তৈরি করেছে। এই ব্যাপারটা তো ধরুন 1950 সালে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন সেখানে কোনো টাইম লিমিট রাখানো হয়েছিল কি যে এতদিন অবধি এটা থাকবে তারপরে আর থাকবে না? এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। আসলে সংবিধানে স্পষ্ট লেখা আছে 10 বছরের জন্য এই উপেক্ষিত অবহেলিত যে সমাজ তাদের বিশেষ আরক্ষণ দিয়ে তাদের যাতে সম্মানের সাথে তারা বাঁচতে পারে, থাকতে পারে, সেই ব্যবস্থাটা হওয়া উচিত। কিন্তু 7 বছর ধরে বাবা সাহেব আম্বেদকর দেখলেন যে নেহরু এই বিষয়ে কোনো কিছুই করতে চাইছেন না, অ্যাভয়েড করে যাচ্ছেন। হিন্দু কোড বিলের কথাটা এলো তখন উনি অ্যাভয়েড করে দিলেন। হিন্দু কোড বিল এই জন্যই আসার ছিল যে হিন্দু ভিতরে যে জাতিভেদ আছে সেই জাতিভেদে উঁচ নিচ এটা যাতে না থাকে, তো সেই জন্য সেটা ওটা আনতে দেয়নি। আর 7 বছর পার হয়ে যাওয়ার পর বাবা সাহেব আম্বেদকর নিজে চিন্তিত হয়ে গেলেন যে 10 বছরের মাত্র সময় দিয়েছি আমরা, আর 10 বছর ভিতরে 7 বছর পার হয়ে গেল, এখনো আমরা কিছু করতে পারলাম না। তো নেহরু করতেও চাইছেন না, তো সেই জন্য উনি মাস কনভার্সন নাগপুরে একটা বিরাট সম্মেলন ডাকলেন 5 লক্ষ লোকেদের বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ পন্থ অবলম্বন করার জন্য আহ্বান জানালেন, আর বৌদ্ধ হলেন সবাই। তো তখন উনি ভাষণ দিয়েছিলেন যে বৌদ্ধ হওয়ার কারণ হলো যে আমি যদি হিন্দু হয়ে থাকি তাহলে উপেক্ষিত অবহেলিত সমাজ এই শ্রেণীতেই থাকবো, তো আমি সেই শ্রেণী থেকে সম্পূর্ণ সমাজকে উদ্ধার করতে চাই। আর এবার এদের কোনো সংবিধানের মানে আরক্ষণের কোনো প্রয়োজন নেই, এরা নিজের স্বাভিমানের সাথে থাকবে, আর তার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আমি সারা ভারতে ট্যুর করব আর সবাইকে জানাবো। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য বলা যেতে পারে যে এই মত পরিবর্তন বা মত ধর্ম পরিবর্তন যাকে বলা যায়, যে উনি বৌদ্ধ মত অবলম্বন করার পর মাত্র 53 ডেজ 53 দিন বাঁচলেন, 53 দিনে উনি মারা গেলেন, চলে গেলেন। তো সেই জন্য ওনার স্বপ্নটা বাস্তবায়িত হয়নি। আর উনি যেহেতু সেটা বাস্তবায়িত করতে পারেননি, ওনার অনুযায়ীরাও আজকেও দিগ্ভ্রমিত। ওরা মানে আরক্ষণ ছাড়ছেও না, আর নিতে হবে তার জন্য বৌদ্ধ মত হওয়ার পরও নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইন খাটাচ্ছেন, তো যেটা বাবা সাহেব আম্বেদকর চাননি, কিন্তু সেটাই এখনো তারা করে যাচ্ছে। কিন্তু বৌদ্ধরা তো সম্ভবত এসটি সম্প্রদায়ভুক্ত নাকি? না, তারা কোনো সংরক্ষণ পায় না? না, পায়। আচ্ছা, যেটা উনি বলেছিলেন যে আমরা নিব না, আমরা এখন স্বাধীন হয়ে গেলাম, মুখ্য ধারাতে চলে এলাম। কিন্তু আমাদের সংবিধান তো বলে যে সংরক্ষণ ধর্মের ভিত্তিতে হবে না, তাহলে ওরা কিভাবে পাচ্ছে? ওই নিজেকে এখনো সেই উপেক্ষিত অবহেলিত, মানে মাঝামাঝি জায়গায় রয়ে গিয়ে। আচ্ছা, নিজেকে এখনো অপেক্ষিত অবহেলিত আছে, সেই জন্য আমরা মত পরিবর্তন করলাম। কিন্তু ওটা তো আমাদের আছেই, সমাজে আমাদের স্থান ওটাই দিয়েছে, সেটা বলে এখনো নিয়ে যাচ্ছে, যেটা বাবা সাহেব আম্বেদকর চাননি। আচ্ছা লক্ষ্মীদা, আজকে এখানেই থামছি, আমরা অনেক কিছু জানলাম আপনার থেকে। আশা করছি পরের আমরা আবার কোনো একটা দিন এরকম ভাবে মিট করবো আপনার সঙ্গে, এবং তারপরে অন্য কিছু জিনিস নিয়ে আবার আলোচনা করবো আপনার কোনো পছন্দের বিষয় নিয়ে। সবাইকে নমস্কার জানালাম। নমস্কার।